বাংলাদেশের আইন সম্পর্কে আজকে আলোচনা করব। আমরা দেশের নাগরিক, সাধারণত ধরেই নেওয়া হয় যে দেশের মানুষ আইন জানে। আইন জানে না এই কথা বলে কোনো অপরাধজনক কর্মকাণ্ড করলে সেখান থেকে নিস্তার পাওয়া যাবে না। সে কারণেই আমাদের প্রত্যেককেই বাংলাদেশের আইন সম্পর্কে একটা ধারণা রাখতে হবে। বাংলাদেশ একটি সাধারণ আইনের দেশ। এটির আইনগত পদ্ধতি বিকশিত হয়েছে ব্রিটিশ ভারতের উপর তাদের উপনিবেশিক শাসনের সময় ব্রিটিশ নিয়মে। ব্রিটিশ ও মোগল আমলে বাংলাদেশ বঙ্গ নামে পরিচিত ছিল এবং এর আগে বাংলাদেশ আরও কিছু নাম ছিল। যদিও আমাদের প্রায় পূর্ব ঐতিহাসিক যুগ থেকেই বাংলাদেশের ধর্মীয় ও রাজনৈতিক উপকরণ ও প্রতিষ্ঠান ছিল। মুঘলরা প্রথমে রাষ্ট্রীয় ব্যবস্থার মাধ্যমে এগুলি শনাক্ত ও প্রতিষ্ঠার চেষ্টা করেছিল, কিন্তু জর্জ এক প্রদত্ত 1726 সনদে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে মাদ্রাজ, বোম্বাই এবং কলকাতায় মেয়রের আদালত প্রতিষ্ঠার অনুমতি দেওয়া হয় এবং ব্রিটিশ ভারতের জন্য সেটাকে প্রথম সহিংতাবদ্ধ আইন হিসাবে স্বীকৃত হয়। তখনকার ব্রিটিশ ভারতের অংশ হিসাবে তৎকালীন বাংলার জন্য এটি প্রথম সহিংতাবদ্ধ আইন ছিল। ৭১-এর স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সংসদ কর্তৃক প্রণীত সংবিধিবদ্ধ আইন গঠনের প্রাথমিক রূপ। ইতিহাস। বাংলাদেশে আইনের ইতিহাস সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। বাংলাদেশের বর্তমান আইন ও বিচার ব্যবস্থা ভারতীয় উপমহাদেশে প্রায় ২০০ বছরের ব্রিটিশ শাসনের কাছে বহুলাংশে ঋণী। যদিও এর কিছু কিছু উপাদান প্রাক ব্রিটিশ আমলের হিন্দু এবং মুসলিম শাসন ব্যবস্থার অবশিষ্টাংশ হিসাবে গৃহীত হয়েছিল, এটি বিভিন্ন পর্যায় অতিক্রম করে একটি ঐতিহাসিক প্রক্রিয়া হিসাবে পর্যায়ক্রমে বিকাশ লাভ করে। এই বিকাশের প্রক্রিয়াটি আংশিক স্বদেশী ও আংশিক বিদেশী এবং গঠন প্রণালী, আইনগত ধারণা ও নীতিমালার ক্ষেত্রে ইন্দো মোঘল এবং ব্রিটিশ উভয় ব্যবস্থার সমন্বয়ে উদ্ভূত একটি মিশ্র আইনি ব্যবস্থা। ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ আমলের পূর্ববর্তী ৫০০ বছরেরও বেশি মুসলিম ও হিন্দু শাসনের একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে। প্রত্যেকটি শাসন আমলের নিজস্ব স্বতন্ত্র আইন ব্যবস্থা বিদ্যমান ছিল। প্রায় ১৫০০ বছর আগে এবং খ্রিস্টীয় যুগ আরম্ভ হওয়ার পরে হিন্দু আমলের বিস্তৃতি ঘটে। সে সময় প্রাচীন ভারতবর্ষ কতিপয় স্বাধীন রাজ্যে বিভক্ত ছিল এবং রাজা ছিলেন প্রত্যেকটি রাজ্যের সর্বময় কর্তা। বিচার ব্যবস্থা তথা ন্যায় বিচার প্রসঙ্গে রাজা ন্যায় বিচারের উৎস হিসাবে বিবেচিত হতেন এবং তার রাজত্বে বিচার ও প্রশাসনের সর্বোচ্চ কর্তৃপক্ষ হিসাবে দায়িত্বপ্রাপ্ত হতেন। ১১০০ খ্রিস্টাব্দে ভারতীয় উপমহাদেশে মুসলমান শাসকদের আক্রমণ ও বিজয়ের ফলে মুসলমান আমলের শুরু হয়। একাদশ শতাব্দীর শুরুতে এবং দ্বাদশ শতাব্দীর ক্লান্তি লগ্নে মুসলমান শাসকদের আক্রমণের মুখে হিন্দু রাজত্ব পর্যায়ক্রমে খণ্ড বিখণ্ড হতে শুরু করে। যখন মুসলমানরা
সকল রাজ্য জয় করে তখন তারা তাদের ধর্মীয় গ্রন্থ পবিত্র কোরআনের উপর ভিত্তি করে তৈরি মতবাদও তাদের সঙ্গে করে এনেছিল। পবিত্র কোরআন অনুসারে সার্বভৌমত্ব সর্বশক্তিমান আল্লাহর হাতে ন্যস্ত এবং রাজা হস্তে পৃথিবীতে আল্লাহর ইচ্ছা ও আদেশ পালনকারী এক অনুগত দাস। শাসক ছিল সর্বশক্তিমান আল্লাহর পছন্দনীয় প্রতিনিধি এবং জিম্মাদার। ইংরেজ আমলে ব্রিটিশ রাজকীয় সনদপ্রাপ্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানির কিছু কর্মকর্তা ভারতের প্রাচীন আইন ও বিচার ব্যবস্থার আধুনিকায়নের ভার গ্রহণ করে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি পর্যায়ক্রমে বোম্বে, মাদ্রাজ এবং কলকাতার দখল গ্রহণ ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে, যা পরবর্তী সময়ে প্রেসিডেন্সি টাউন হিসাবে পরিচিতি লাভ করে। স্থানীয় কর্তৃপক্ষের সহযোগিতায় কোম্পানি বিচার প্রশাসনের কার্যক্রম অংশগ্রহণ করেছিল। রাজা প্রথম জর্জ কর্তৃক ইস্যুকৃত 1726 সালের সনদ ভারতে ইংরেজ আইন ও বিচার ব্যবস্থা চালুর ক্ষেত্রে প্রথম পদক্ষেপ হিসাবে কাজ করে। এর মাধ্যমেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যের জন্য অনুমোদন পায়। পরবর্তীতে সনদের ত্রুটিসমূহ দূর করার লক্ষ্যে রাজা দ্বিতীয় জর্জ 1953 সালে নতুন সনদ ইস্যু করেন। এ ব্যবস্থার উন্নয়নের জন্য হাউস অব কমন্সের গোপনীয় কমিটি হস্তক্ষেপ করে এবং রেগুলেশন অ্যাক্ট 1793 পাশ করে, যার অধীন রাজা কলকাতায় বিচার বিভাগের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার লক্ষ্যে 1774 সালে একটি পৃথক সনদ ইস্যু করে। পরবর্তী সময়ে 1801 সালে মাদ্রাজে এবং 1824 সালে বোম্বেতে বর্তমান মুম্বাই সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করা হয়। ভারতে 1893 সালে প্রথম আইন কমিশন প্রতিষ্ঠা করা হয় এবং একটি সর্বভারতীয় আইন সভা সৃষ্টি করা হয়, যার প্রণীত আইন সকল আদালতের উপর কার্যকর ছিল। এ সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিলুপ্ত করা হয় এবং 1857 সালের প্রথম স্বাধীনতা আন্দোলন তথা সিপাহী বিপ্লবের পর 1858 সালেই ভারতের শাসনভার ব্রিটিশ রাজা কর্তৃক গ্রহণ করা হয়। দেওয়ানি কার্যবিধি আইন, ফৌজদারি কার্যবিধি আইন, দণ্ডবিধি, সাক্ষ্য আইন ইত্যাদি সেই সময় প্রণয়ন করা হয়েছিল এবং সাধারণ আইনি কাঠামোয় ব্রিটিশ আইনসভা 1861 সালে ভারতীয় হাইকোর্ট আইন প্রণয়ন করে, যার মাধ্যমে 3টি প্রেসিডেন্সি শহরে কলকাতা, বোম্বে ও মাদ্রাজ প্রতিষ্ঠিত বিদ্যমান সুপ্রিম কোর্ট প্রতিস্থাপন করে হাইকোর্ট স্থাপন করা হয়। হাইকোর্ট প্রতিষ্ঠার পর দেওয়ানি ও ফৌজদারি আদালতের একটি নিয়মিত ক্রম অধিকারতন্ত্র দেওয়ানি আদালত হইতে 1887 এবং ফৌজদারি কার্যবিধি আইন 1898 এর মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে। ভারতীয় উপমহাদেশের দেওয়ানি ও ফৌজদারি আদালতে বিদ্যমান বর্তমান ব্যবস্থার আইনগত ভিত্তি হচ্ছে এই দেওয়ানি আদালত আইন 1887 এবং ফৌজদারি কার্যবিধি আইন 1898। 1947 সালের 15ই আগস্ট ব্রিটিশ আইনসভা ভারত ও পাকিস্তানকে ভারতীয় স্বাধীনতা আইন 1947 বলে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করে। এই আইন অনুসারে স্বাধীন ভারত ও পাকিস্তানের জন্য নতুন সংবিধান রচিত না হওয়া পর্যন্ত এ দুই দেশের সরকার পরিচালিত হবে ভারত সরকার আইন 1935 এর মাধ্যমে। বিচার বিভাগ গঠন প্রণালী 1947 সালের আগে যেরূপ ছিল প্রধানত তাই রয়ে গিয়েছে। 1935 সালের ভারত সরকার আইন
সরকারের গঠন পদ্ধতিতে পরিবর্তন এনে দেয়, ফলে শাসন ব্যবস্থা একক বা কেন্দ্রীয় শাসন পদ্ধতি হতে ফেডারেল পদ্ধতিতে পরিবর্তিত হয়। এই আইনের বিধি অনুসারে ভারত এবং পাকিস্তান উভয় দেশেই নতুন সংবিধান রচিত না হওয়া পর্যন্ত ফেডারেল আদালত চালু রাখা হয়। পাকিস্তান গণপরিষদ প্রিভি কাউন্সিল অধিক্ষেত্র বাতিল আইন 1950 পাশ করে, যা পাকিস্তানের ফেডারেল আদালত হতে প্রিভি কাউন্সিলের আপিল দায়েরের ব্যবস্থাকে বাতিল করেছিল। 1956 সালে নতুন সংবিধান প্রবর্তনের মাধ্যমে এর আওতায় প্রদেশসমূহে হাইকোর্ট এবং কেন্দ্রে পাকিস্তান সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হওয়ার পূর্ব পর্যন্ত ফেডারেল আদালত পাকিস্তানের সর্বোচ্চ আদালত হিসাবে কাজ করে। পাকিস্তানের এ সংবিধান 1958 সালে বাতিল করা হয়েছিল এবং 1962 সালে নতুন আরেকটি সংবিধান চালু করা হয়, কিন্তু সমগ্র বিচার কাঠামো একই রয়ে যায়। 1971 সালে স্বাধীনতা লাভের পর 1972 সালে বাংলাদেশ একটি সংবিধান গ্রহণ করে, যাতে আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের সমন্বয়ে গঠিত সুপ্রিম কোর্টের গঠন প্রণালী ও কার্যক্রম বর্ণনা করা হয়েছে। উল্লেখ্য যে বাংলাদেশের অধস্তন বিচার বিভাগ, দেওয়ানি ও ফৌজদারি ব্যবস্থা উভয়ের উৎপত্তি হয়েছিল দেওয়ানি আদালত আইন 1887 এবং ফৌজদারি কার্যবিধি আইন 1898 থেকে। এছাড়াও বাংলাদেশে আরও কতিপয় অন্যান্য বিশেষ আইন আছে, যা কিছু বিশেষ আদালতের ভিত্তিস্বরূপ কাজ করে, যেমন শ্রম আদালত, শিশু অপরাধ আদালত, প্রশাসনিক ট্রাইব্যুনাল ইত্যাদি।